সমতরঙ্গ পড়েন ওড়িয়া ভাষায়, সেখানেও মারাঠা আক্রমণের বিবরণ পাওয়া যায় এবং এর যে বিভৎস চিত্র বিভিন্ন সাহিত্যিক উপাদানে অজস্র রয়েছে। কিন্তু মারাঠারা কেন গোটা ভারতবর্ষ জুড়ে সাম্রাজ্য গঠন করতে পারল না? কারণ সেই সময় জানেন যে বাংলার তৎকালীন সময় নবাব ছিলেন আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ গড়িয়ার যুদ্ধ অর্থাৎ 1740 খ্রিস্টাব্দে গড়িয়ার যুদ্ধে এমন দেখবেন উড়িষ্যার সেই সময় শাসক ছিলেন দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ এবং তার জামাতা এই সরফরাজ খাঁয়ের, এবং তাকে বলছেন যে যুদ্ধ আসন্ন, চক্রান্ত হচ্ছে, আপনি সেনাবাহিনী পাঠান। কিন্তু এমনই ছিলেন এই আলীবর্দী খাঁ যে উড়িষ্যার রাজনীতিতেও যারা বড় বড় পদে ছিলেন তাদের নিজের উৎকোচ দিয়ে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। তার জন্য সেখান থেকেও সেইভাবে সহযোগিতা পাননি। তার জন্যই দেখবেন এই যে দ্বিতীয় আলীবর্দী খাঁ উড়িষ্যার যে গভর্নর, তার একজন অনুচর ছিলেন সেনাপতি হাবিবুল্লাহ, অর্থাৎ মোহাম্মদ হাদি এর নাম। তিনি ছিলেন পারস্য দেশ থেকে আসা। তিনি চক্রান্ত করে এই আলীবর্দী খাঁকে পরাস্ত করার জন্য এবং শায়েস্তা করার জন্য তিনি চক্রান্ত করে চলে যাচ্ছেন কোথায়? একদম সেই সময় ভারতবর্ষের অন্যান্য শক্তির কাছে গেলেন না, গেলেন কোথায়? মারাঠাদের কাছে এবং রঘুজি ভোসলের কাছে গেলেন। রঘুজি ভোসলে সেই সময় একটা সুযোগ পেয়ে গেলেন যে বাংলা এই সময় দখল করার বা এখানে চৌথ এবং স্বদেশমুখী আদায় করার একটা সুযোগ তার কাছে চলে আসলো। এবং যদি বাংলা সেই সময় আপনারা যদি ফার্সি বা ইউরোপিয়ানদের যদি বিবরণ পড়েন, বলছে সেই সময় বাংলা ছিল অত্যন্ত ধনশালী একটি প্রদেশ। এখানকার বলে না রোমান সম্রাটরা যেমন বলতেন সোনেকা চিড়িয়া ভারতবর্ষকে, এবং বাংলাও কিন্তু এরকমই ছিল। এখানে সোনা এবং রূপোর চাহিদা ছিল, অন্য কোনো দ্রব্যের কোনো চাহিদা ছিল না, এতটাই সমৃদ্ধ। বিলাত উল মিলাদ বলা হচ্ছে, অর্থাৎ প্রদেশগুলির মধ্যে স্বর্গ। ঔরঙ্গজেবও তাই বলছেন। অর্থাৎ এই বাংলাকে দেখবেন যে মারাঠারা কী করছেন, ভাস্কর পণ্ডিতের হাত ধরে তাদের রাজধানী ছিল দাইহাট, কাটোয়ার দাইহাট অর্থাৎ ইন্দ্রাণীপুর। এখানে তারা দেখবেন সেই সময় চিত্রসেন ছিলেন হচ্ছে বর্ধমানের জমিদার। হাত তুলেছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এবং এই সময় বাংলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে চৌথ এবং স্বদেশমুখী আদায়ের নাম করে। গোটা বাংলা জুড়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি। আলীবর্দী খাঁ শাসন ব্যবস্থা কিভাবে চালাবেন, কারণ শিওরে সংকট গোটা বাংলা জুড়ে তছনছ করে যাচ্ছে। যেখানে যাচ্ছে পিণ্ডারি দস্যুদের মতন তারা, সেখানকার উদ্দেশ্য ছিল সেখানকার পুরুষদের হত্যা করা এবং ধর্ষণ, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, চৌথের নাম করে সেখানকার জনসাধারণ যেখানে যেখানে তারা তাদের রোষানলে পড়েছে, গোটা এলাকা চৌচির হয়ে গেছে। মানুষ পালিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গঙ্গা পেরোতে হবে, কারণ তারা নদীকে ভয় পেত। কিছু সংখ্যক মানুষ চলে গেছে কোথায়? মালদা, উত্তরবঙ্গের দিকে। এবং কিছু মানুষ চলে গেছে যেখানে কলকাতায়, যেখানে এক সময় মানুষ ছিল প্রায় 30,000, এক লাফে সেখানে চলে গেল 1 লক্ষের বেশি মানুষ হয়ে গেল। ইংরেজরা এই মারাঠাদের ভয়ে তারা মারাঠার বীজ খনন করছে প্রায় 7 মাইল, কারণ মারাঠা একটা জিনিসকেই ভয় পেত, সেটা হচ্ছে জল। তারা অতর্কিত আক্রমণ করত এবং তারা যখন বর্ষা নামতো তখন তারা আক্রমণ সংগঠিত করতো না। আলীবর্দী খাঁ এদের আক্রমণ প্রশমিত করার জন্য, আক্রমণ কন্ট্রোল করার জন্য তার এই যে জীবন অর্থাৎ 1740 থেকে 1755 এই সময়কাল অবধি প্রায় সারা বছরই তিনি অনর্গলভাবে এই মারাঠা দস্যুদের দমন করতেই তার রাজনৈতিক যে ঊর্জা বা শক্তি সেটাকে ব্যয় করেছেন। সেখানে আমার মনে হয় তার জন্যই পরবর্তীকালে, হয়তো সময় নেই অনেক কিছু বলার ছিল, তার জন্য হয়তো ইউরোপিয়ানদের কাছে একটা সুযোগ তৈরি করেছে, অর্থাৎ ভারতবর্ষে একটা সুযোগ যে
বাংলা বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষকে দখল করা। কিন্তু একটা কলঙ্ক লাগিয়ে দেয় না যে পলাশী যুদ্ধের জন্যই ভারতবর্ষের রবি অস্তমিত হয়েছে। আমি সেটা বিশ্বাস করি না, কারণ বাংলা তো একটি প্রদেশ। বাংলা বিজয়, পলাশী বিজয় মানে ইংরেজদের বিজয় না। মারাঠা শক্তি তখনও অক্ষুণ্ণ ছিল। বাংলা যদি থাকে, বাংলা যদি পরাস্ত মানে ভারতবর্ষ পরাস্ত হয়ে যায়, তাহলে অন্য প্রদেশ করছিল কি? অনেক কিছু বলার আছে। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ হ্যাঁ দস্যু। আচ্ছা, প্রথমে বলি বর্গী কারা। বর্গী হচ্ছে মারাঠা যে বাহিনী, সেখানে সর্বনিকৃষ্ট যে শ্রেণী ছিল তাদের বর্গা বলা হতো। বর্গার, ঠিক আছে? অনেক বই আছে দেখবে বর্গার। এই বর্গা থেকে বর্গী, অর্থাৎ যাদের কোনো কোনো বইয়ে দেখেছি যে সপ্তাহে 2 টাকা সেই সময় দেওয়া হতো, অর্থাৎ কম বেতনে, খুব স্বল্প। তাদের উদ্দেশ্য ছিল যে যুদ্ধের একদম সামনের সারিতে চলে যাবে, যুদ্ধে লুটপাট করবে, সেখান থেকে যেটা আর্নিং হবে সেটার থেকে তারা লুটপাট থেকে তারা লাভ্যাংশ তারা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে বর্গী। আর দস্যু বলছি এই কারণে যে তারা সেই সময়, আমি বাংলার যে জমিদাররা ছিল না বেশিরভাগ, যেমন বর্ধমানে চিত্রসেন, নদিয়াতে কৃষ্ণচন্দ্র রায়, কারণ কৃষ্ণচন্দ্র রায় সেই সময় রাজত্ব করছেন। তারপরে কী বলে মিদনাপুর বা বীরভূম বা এই কাটোয়া, এই সমস্ত জায়গায় বেশিরভাগ জমিদার মালজমিনি সিস্টেম যখন চালু করেন মুর্শিদকুলি খাঁ, অর্থাৎ 13টি চাকলায় পরিণত করেছিলেন বাংলায়। 13টি চাকলা, অর্থাৎ বৃহৎ বৃহৎ অঞ্চলের ভূস্বামী তারা, ঠিক আছে? এবং এখানকার যারা জমিদার ছিলেন না, তারা বেশিরভাগই ছিলেন হিন্দু। কারণ এই যে পলিটিক্যাল যে অ্যাম্বিয়েন্স সেই সময়, সেটা হয়তো মুসলিম মনে হতে পারে, মুসলিম শাসক, কিন্তু সিংহভাগ মানুষই ছিলেন হিন্দু, ঠিক আছে? এবং যারা এই যে রেভিনিউ পে করছে বেশিরভাগই হিন্দু ছিলেন। এবং 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 সেই সময় যদি আমি কথা বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম, মারাঠারা যদি চাইতেন সেই সময় হিন্দু জমিদারদের সংঘবদ্ধ করে, তারা কিন্তু গোটা বাংলাকে তাদের দখলে নিয়ে আসতে পারতেন। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল লুটপাট করা। না না না, তাদের লুটপাট অন্য ধরনের। তারা যখন গ্রামের পর গ্রাম লুটপাট করছে, অনেক বেশি, অনেক বেশি। তারা শুধুমাত্র না 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 না, তারা লুটপাট করছে মানে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে তো। না না না, এটা 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 অন্য, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এখানে। তাহলে কমিউনাল ব্যাপার স্যাপার চল, হ্যাঁ হোক না। আমি যেটা সত্যি, যেটা বানেশ্বর, আমি বলছি, আপনি যদি বানেশ্বর বিদ্যালঙ্করের বই পড়েন, চিত্রচম্পু, কারণ চিত্রসেনের সভাকবি ছিলেন এই বানেশ্বর বিদ্যালঙ্কর। বানেশ্বর বিদ্যালঙ্কর এক সময় ছিলেন কৃষ্ণনগরের জমিদারের, মানে কৃষ্ণচন্দ্র রায়ের সভা পণ্ডিত। কিন্তু যখন ভারতচন্দ্র চলে আসলেন, সেই সময় তাকে সেই পোস্ট থেকে যেহেতু অবনমন ঘটেছিল, তার জন্য তিনি চলে গেছিলেন কিন্তু কোথায়, একদম মুর্শিদকুলি আলিবর্দী খাঁয়ের কাছে, তার সভাকবি হওয়ার জন্য। কিন্তু তখন গড়িয়ার যুদ্ধে এতটাই তিনি ব্যতিব্যস্ত ছিলেন, তাকে সেই পদে তিনি বহাল করতে পারেননি। এবং তার রসাত্মক যে বাণী, সেগুলো শোনার মতন পরিস্থিতিও তার ছিল না। তার জন্য চিত্রসেন তাকে সভাপণ্ডিতের মর্যাদা দিয়েছিলেন। সেখান থেকে তিনি চলে গেছেন কলকাতায়। কলকাতায় দেখবেন নবকৃষ্ণদেবের তিনি সভাপণ্ডিত ছিলেন। তার যদি চিত্রচম্পু পড়া যায়, সেখানে মারাঠাদের এই বিভীষিকাময় আক্রমণ, সেটা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আর একটা বলছি, আপনি যদি মহারাষ্ট্র পুরাণ পড়েন গঙ্গাধরের, সেটা গোটাটা পাওয়া যায়নি, কিছুটা অংশ পাওয়া গেছে এবং সাহিত্য পরিষদ থেকে পাবলিশড হয়েছে। সেটা যদি পড়েন দেখবেন, বা আপনি যদি অন্নদামঙ্গল পড়েন, সেখানেও দেখবেন যে তাদের দস্যু হিসেবে আখ্যায়িত করছে। কারণ পিণ্ডারি দস্যু, আপনি যখন বাহুবলী সিনেমা দেখেছেন,
এদের অ্যাক্টিভিটিস, এবং এদের উদ্দেশ্য ছিল লুটপাট করা, চৌত আদায় করা। আর এই দায়িত্বটা কিন্তু দিয়েছিল মোগলরা। শিবাজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আলিবর্দী খাঁ পরবর্তীকালে ওড়িশাকে তাদের সাথে অ্যালায়েন্স করছে, সন্ধি করে ওড়িশা দিয়ে দিচ্ছেন। স্বাভাবিক। এবার আমার মনে হচ্ছে কোথাও সুজনের কথাটাই যে দস্যু তকমাটা দিয়ে দেওয়ার পিছনে কোথাও একটা, যেহেতু সুলতানদের বলছি না, মুঘলদের বলছি না, অথচ মারাঠাদেরকে বলছি, কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, আমি জানি না। খুব সংক্ষেপে যদি আচ্ছা, জলকে কেন ভয় পেত? কারণ মহারাষ্ট্রের যে ভূখণ্ড, ভূগোলটা তো ইম্পর্টেন্ট, ইতিহাসের সাথে সাথে ভূগোলটাও ইম্পর্টেন্ট। কারণ মারাঠারা যদি মহারাষ্ট্র দেখেন, তারা কিন্তু বাংলাকে একসময় বলা হতো টেরা ইনকগনিটা। ডব্লিউ হান্টারের বই যদি পড়েন দেখবেন টেরা অর্থাৎ আননোন ল্যান্ড। আর এখানে এত পরিমাণে জমি, কি বলে, নদী, আর এত বন্যা হয়, তার জন্য তারা এই যে আমাদের ভাগীরথী নদী, সেটা পার করে এদিকে আক্রমণ করেছে, সেরকম নিদর্শন কোথাও পাওয়া যায়নি। ঠিক আছে, এবং কলকাতাও তারা কোনোদিন আক্রমণ করেনি, তার নিদর্শনও পাওয়া যায় না। ঠিক আছে, এই কারণেই তারা শুধুমাত্র বর্ষাকালে বাদ দিয়ে তারা আক্রমণ সংগঠিত করত। হ্যাঁ, ক্যামেলরিক। এবং গঙ্গাটা তখন যেহেতু একটা দীর্ঘ বাধা ছিল, ওই নদীটাকে পার করতে হবে, ওই যেটা বললেন গঙ্গার এপারে চলে আসছে, অর্থাৎ ওই নদী পার করার ফলে যদি ওরা শক্তিশালী কোনো প্রতিপক্ষের সম্মুখীন হতো, তাহলে পশ্চাৎধাবনের রাস্তাটা বন্ধ হয়ে যেত। তাহলে সেই কারণে কি না, আর একটা কারণ আছে, আর একটা কারণ আছে। তাহলে পরে আমি তো আক্রমণ করছি, লুটপাট করছি, যদি কোনো শক্তিশালী প্রতিপক্ষ পাই, আমার পলায়নের না, আর একটা কারণ আছে, হ্যাঁ আছে, আর একটা কারণ বলছি। সেই সময় আক্রমণটা করছেন দেখবেন দুটো ফেজে। মারাঠা আক্রমণ বলছি, একদিকে হচ্ছে রঘুজি ভোসলে, তার যে সেনাপতি বা দেওয়ান ভাস্কর পণ্ডিত, ঠিক আছে, আর অন্যদিকে শাহু সেই সময় দেখবেন 1707 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, হ্যাঁ পসিবিলিটিস থাকতে পারে। আমি বলছি তাদের মধ্যে, হ্যাঁ, না, সেটা বই পড়লেই দেখা যাবে, কারণ সেই সময় গিয়ে এখন রিসার্চ করা সম্ভব নয়, আমাদের ওই সাহিত্যিক উপাদানের উপর ডিপেন্ড করতেই হবে। আর একটা বলছি, আপনারা যদি মিতাক্ষরা পড়েন, হ্যাঁ, সেখানেও দেখবেন এই বর্গী আক্রমণের বিবরণ আছে, ঠিক আছে, এবং সেখানে হ্যাঁ, হ্যাঁ, আর একটা কথা বলি শুনুন। কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে শিবনিবাস কাছেই, সেখানে নিয়ে যাচ্ছেন, এবং চুন্নি নদীটাকে তিনি একটা নিরাপত্তার বলয় হিসেবে ব্যবহার করছেন। কেন নিয়ে গেছিলেন? বর্গী আক্রমণের ভয়ে, ঠিক আছে। এবং এই যে বললাম না ব্রিটিশরা, হ্যাঁ, না, আমি বলছি ব্রিটিশরা মারাঠা ডিচ খনন করছেন কেন? না বলছি, দাঁড়ান, ক্লিয়ার না করলে আমার তো মনে শান্তি হবে না। মারাঠা ডিচ খনন করছেন,
ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য মারাঠার বীজ খনন করছেন, অর্থাৎ নালা বিশাল বড়। উদ্দেশ্য, ব্রিটিশরা যদি খনন করেন, কৃষ্ণচন্দ্র রায় তাদের হাত থেকে বাঁচার জন্য শিবনিবাসে রাজধানী স্থানান্তর করছেন এবং চূর্ণী নদী তাদের নিরাপত্তা বলয় হিসেবে ব্যবহার করছেন। রাজা যদি, একজন শাসক যদি রাজধানী মারাঠা আক্রমণের ভয়ে অন্য জায়গায় শিফট করে, তাহলে সাধারণ মানুষের কি দুর্দশা হবে? এইখানে মনে হয় কোথায় গন্ডগোল হচ্ছে যে রাজধানী কিন্তু শিফট করেনি, একটা গোপন আস্তানা করেছিল, না 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 না, সেখানে বাজপেয়ী এবং আরেকটি যজ্ঞ, দুটো যজ্ঞ করেছিলেন, ঠিক আছে। এবং কিছু আপনি যদি বিদেশি বিবরণ দেখেন, সেখানে ইন্দ্রপুরীর মতন এই শিবনিবাসকে সাজিয়েছিলেন। ইন্দ্রপুরী, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আপনি যদি পড়েন নদিয়া কাহিনী, কুমুদনাথ মল্লিক, এবং আপনি যদি নবদ্বীপ মহিমা পড়েন, ঠিক আছে, সেখানেও পাবেন। আর একটু বিবরণ পড়তে বলবো, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়সের চরিতম, ঠিক আছে। না কৃষ্ণচন্দ্র রায়সের চরিতম হচ্ছে আপনার না কলকাতার একজন ব্যক্তি 1802 সালে লিখেছেন রায়সের চরিতম, এবং ক্ষিতীশ বংশাবলী, হ্যাঁ, যেটা দ্বিজেন্দ্রলাল রায়ের বাবা কার্তিকেয় চন্দ্র রায়। এটা যদি কিছুটা, আর কোনো কোশ্চেন থাকলে? শেষাংশ চমৎকার হয়েছে। এরপরে বাপিন মল্লিক। না 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 না, First of all, a very good afternoon to all. And first of all, I like to express my gratitude to the Department of Philosophy as well as the organizing committee of this particular seminar, this 2-day seminar, for giving me the space to talk on this particular topic. As you know, Chirantan sir has already foregrounded different issues on deep ecology and its association with Buddhism. In my talk, I will basically focus on the issue of sustainable development and deep ecology, philosophical underpinnings of deep ecology, and how this particular philosophy is important to question, to raise a counter narrative to the notion of anthropocentrism. So first of all, I like to focus on this particular notion anthropocentrism, and then I will briefly comment on dualism. This is an important philosophical concept given by René Descartes. There is the division between mind and body, and how this particular concept justifies the distinction between human and non-human. Then of course white and non-white, European, non-European, and all these concepts basically focus on ecological issues. And then I will focus on the platform principles of deep ecology, and then I will briefly comment on shallow ecology, which is connected with instrumental value, and then I will focus on that is intrinsic value, which is non-dualistic in its approach. So as you know it very well that our previous paper presenters, they have talked on various issues, and basically they have tried to focus on the notion of pluralism in a broad sense. Because whenever we are focusing on the issue of ecology, ecological issues, whenever we are focusing on the distinction or the division between white and the black, and the division on the basis of Brahminism and all these things, casteism, basically there is the question of what is the actual definition of human. This definition is very important. Why? Because if we talk about humanism, then different issues will come. White, European, male, colonizer, anthropos, human, in contrast with non-human,
So these issues are very important. And in this particular context, I would like to focus on, I like to refer one book which is very relevant. And some of the presenters through online or offline, they have focused on the notion of post-humanism, as you know it very well. If you read that book, Philosophical Post-Humanism, which is written by Francisca Ferranto, in that particular book, she points out three important things: post-humanism, post-dualism, and then post-anthropocentrism. Why dualism? That I have already referred. Dualism always justifies the distinction between human and the non-human, mind and the body. But whenever we are focusing on this particular issue that is very important, contemporary global environmental crisis, then definitely we have to focus on this particular thing. So post-dualism, post-anthropocentrism, these issues are very important to dismantle, to subvert, to raise a counter narrative against this concept of human exceptionalism, where human values are considered as primary, and the non-human, they are not primary, rather they are instrument. They are just treated as instrument to be exploited by human. And this particular concept was justified. Very interesting. We need to keep in our mind, and perhaps all we know, if we look at Genesis 1:26, where it is written, this is very important, God. If we consider God as supreme one, then in Genesis it is written, God created man. I quote from Genesis, God created man in his own image. So God, if there is a pyramid, if there is God, then human is just below the God. And through the association of God and human, we justify our exploitative nature, exploitative mindset regarding non-human nature. Right? So Christianity is very important. In contrast with Buddhism, which is explored by Chirantan sir in the very beginning of this particular session. And if we read another important article, because whenever we talk on any topic, 4WH is very important, as you know it very well. When, what, how, and when. This when is very important, right? If we read that particular article, Historical Roots of Ecological Crisis, which is written by Lynn White, where Lynn White again shows how this Christian concept of human exceptionalism, human-centric worldview, because God created man, and man is given the certificate by the God, man is given the certificate, right, to exploit nature. Instrument. So you are instrument to be exploited by me. In terms of feminism, if we talk about feminism, then definitely patriarchy, that is something which is superior in terms of women issues. They are treated as instrument, right? So this is very important. And in contrast with all these things, human exceptionalism, anthropocentrism, deep ecology foregrounds the issue of intrinsic value. What is that? Intrinsic value, what is intrinsic value? Intrinsic value is a concept which is given by Organised. Perhaps Chirantan sir has already pointed out, I think. But unfortunately I was not there at that time. Intrinsic value, where you treat the non-human instead of focusing on how much benefit you are getting from that particular thing. Suppose I am planting a tree and I am written something, save trees, save life. But there is a question, whose life?
This is for the life of human who are about to get oxygen from that particular tree, or that tree has its own value. The tree has its own right to live, to exist, to flourish. So this concept is very important. Instead of thinking from the perspective of human, what we need to do is to think in a very inclusive manner by advocating the philosophy that, as we know it very well, the philosophy of pluralism. Because the philosophy of pluralism is already explored by various paper presenters in this particular seminar. And then this is the last one, long-term ecology and short-term ecology. And in my thesis also I have pointed out this particular concept. What is long-term ecology? What is short-term ecology? And I am trying to focus on this particular concept. Why? Because if we think that BS6 motorbike will save the environment, then definitely we need to raise a very vital question whether this is done from the perspective of capitalism, whether it is this particular policy is taken for the benefit of those companies, Hero, Honda, Yamaha and others. In AC, eco-friendly AC, but we have not the capacity, we are not in the position to judge whether it is eco-friendly or not. We have printers, but and the company is advertising by advocating its eco-friendly nature, right? But we have no idea whether it is eco-friendly or not. And that's why I like to focus one thing, that is IUCN. So those who are from the discipline of biology and zoology, they know it very well what is the full form of IUCN, International Union for Conservation of Nature. So these policies or these agencies, they are also doing something not in favor. They are also failing to practice this particular philosophy, that is intrinsic value. We are giving some data, we are giving some information, but there is a lack of ethical values. So what we need to do is with this particular statement, I would like to conclude my paper, and also I'd like to say we need to move from theory to praxis, because if theory remains in our paper, in our book, in our seminar, in our conference, in our workshop, then theory will remain in the domain of theory. It will not work for the society, right? So I like to conclude my paper with a statement given by Dolan Wester. And Dolan Wester had written a book in 1993, the name of the book, the title of the book, The Wealth of Nature. And in that book, I quote, "We are facing a global crisis today, not because how ecosystem functions, but rather because of how our ethical system functions." So this ethical function is very important. What we need to do is to move from that instrumental way of thinking to the intrinsic value of nature, non-human. And what we need to do is to discard the notion of shallow ecology by advocating deep ecology with a view to advocating the harmonious coexistence between nature and culture. Thank you. কারো কোনো জিজ্ঞাসা আছে কি? আপনার কোন কলেজ? আপনার Dr. B.R. Ambedkar College. B.R. Ambedkar College. And one thing that I would like to, I must say, I am very happy because I am presenting my paper in front of my 3 teachers. One is Dr. Chanchal Mondal, who is also associated with this particular college. Another one, Dr. Ripon Bishar, who is associated with Sudhiranjan Lahiri Mahavidyalaya. Another one, who is also my colleague, Dr. Dipanjan Ghosh. And my guide, Akhil Sarkar. Akhil sir.
And I am from Dr. B.R. Ambedkar College, and my name is Bapin Mollik. If there is any question, then definitely we can discuss. Discussion for the sake of what? For the for changing our thinking pattern, right? If you have. প্রশ্ন করবো না, শুধু বক্তব্য থেকে একটা জিনিস আমার মাথায় চলে আসলো, ইকো ফ্রেন্ডলি এসিড থেকে সেই একটা তেল বিক্রির বিজ্ঞাপন ছিল না, অ্যামোনিয়া ফ্রি তেল। আসলে কোনো তেলেই অ্যামোনিয়া হয় না, কিন্তু অ্যামোনিয়া ফ্রি তেল বলছে মানে ওরটাই নেই। আর একটা বললো গড Created man পরে আসে, এবং তারপরেই বললো গড ম্যান সার্টিফাইড গড, মানে তখন 4 সদাগরের সেই লাইনটা মনে পড়লো, মানুষই দেবতা করে তাহারি বিপাক করে করে দেব মহিমা নিবান। Thank you, sir. Hey, Deepak. We have come to an end of the 2-day international seminar. I would now request Dr. Bishwajit Poddar, Assistant Professor, Department of Bengali, and Teachers Council Secretary, to deliver his vote of thanks. দ্বিদিবসীয় আন্তর্জাতিক সেমিনার আজ তার শেষ দিন এবং শেষ লগ্ন। যাদের সহযোগিতায় এই সেমিনার উতরে গেল, আসাননগর কলেজের ফিলোসফি বিভাগ এবং কলেজের মান আশ্বাসন কক্ষ অর্থাৎ IQAC, এদের কোঅর্ডিনেটর বা আরও অন্যান্য মেম্বার, আর ফান্ডিং এজেন্সি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, এদের সামগ্রিক এবং আর্থিক অনুদানের ভিত্তিতে এই সেমিনার সংগঠিত হলো। দুদিনব্যাপী এই সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার। উপস্থিত ছিলেন কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস মহাশয়, ছিলেন কলেজের সম্মাননীয় সভাপতি শ্রী বিমলেন্দু সিংহ রায় মহাশয়, উপস্থিত ছিলেন কলেজের সম্মাননীয় পরিচালন সমিতির সদস্যগণ ডক্টর দীপাঞ্জন ঘোষ, শ্রী অসিত সরকার, সমরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়। এনাদের সকলকে আমাদের কলেজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সূচক ভাষণ যিনি প্রদান করেছিলেন সেই রামকৃষ্ণ মিশন আশ্রমের, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি মহারাজ স্বামী শাস্ত্রাজ্ঞানন্দ মহাশয়কে আমার প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর অনুভব ভার্সনেই, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি অনলাইন মাধ্যমে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কোহলি বিশ্বাস, ইউনিভার্সিটি অফ কল্যাণী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। তিনি তার মূল্যবান বক্তব্য গতকাল তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজ বক্তব্য পেশ করেছিলেন ডক্টর তুহিন ভট্টাচার্য, ডিপল ইউনিভার্সিটি শিকাগো থেকে। ধন্যবাদ জানাই কলেজের পক্ষ থেকে। ডক্টর দীপায়ন পট্টনায়ক, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, HOD প্রফেসর, স্যারকে আমার নমস্কার জানাই। ধন্যবাদ জানাই প্রফেসর রাকেশ তোমার মহাশয়কে, তিনি সুদূর সৌদি আরব থেকে আজকের এই সেমিনারে অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। ধন্যবাদ জানাই দয়াময় মাঝি, তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে আজ এখানে উপস্থিত হয়ে অফলাইনেই আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে। আমাদের এই 2 দিনব্যাপী সেমিনারে হাইব্রিড মোডে যে সেমিনার হলো, সেখানে অনলাইন এবং অফলাইন মাধ্যমে মোট 52 জন
শিক্ষক ছাত্র তারা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন অনলাইন এবং অফলাইন মাধ্যমে। তাদের সকলকে কলেজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রীমতী কণিকা চন্দ, সংস্কৃত বিভাগের অধ্যাপক শ্রী দীপক নন্দী এবং ইংরেজি বিভাগের আরেক অধ্যাপিকা নীলাঞ্জনা চক্রবর্তী, তাদেরকেও কলেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেমিনার কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদের দাবি যে রাখে যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওই ICMR এর কাছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সেমিনারের আর্থিক অনুদান আদায়ের ব্যবস্থা যিনি করেছেন, সেই ফিলোসফি বিভাগের অধ্যাপক শ্রী সৌমেন পাল মহাশয়, তার ঐকান্তিক প্রচেষ্টা এবং একগুঁয়েমি মনোভাবের জন্যই এই সেমিনারটি করা সম্ভব হয়েছে। তিনি লেগেছিলেন, উঠে পড়ে লেগেছিলেন এই সেমিনারটিকে তিনি যে কোনোভাবেই হোক আয়োজিত করবেন এবং সেটা তিনি অত্যন্ত সার্থকতার সঙ্গে করে দেখাতে পেরেছেন। সমগ্র অনুষ্ঠানটির রিপোর্টিং অলরেডি আমরা আনন্দবাজারের কাছে পাঠিয়েছি, আশা করছি সেখানেও আমাদের এই সেমিনারের খবর প্রকাশিত হবে। যাই হোক, সবাইকে আরেকবারের জন্য অশেষ ধন্যবাদ, ছাত্রছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানে। বাপিন মল্লিক যে পেপারটি বললেন, ওই পেপারটি ডুয়াল, মানে দুজন মিলে করেছেন, সেটা হচ্ছে দীপাঞ্জন ঘোষ আর বাপিন মল্লিক, এটা একটু বলে একটি সংশোধন, সংযোজন। বাপিন মল্লিক মহাশয় তিনি যে পেপারটি এখানে উপস্থাপন করেছেন, সেই পেপারটি যৌথ একটি পেপার, যার আরেকটি অংশের দাবিদার আমাদের কলেজেরই পরিচালন সমিতির একজন সম্মানীয় সদস্য ডক্টর দীপাঞ্জন ঘোষ মহাশয়। তাদের যৌথ পেপারটি এখানে একজনের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের আন্তরিকতার মাধ্যমে আমরা এই দুদিনের যে আন্তর্জাতিক সেমিনার সেটি সুসম্পন্ন করতে পারলাম। সকলকে ধন্যবাদ। এখানেই অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো। অনলাইন বন্ধ করে দেবো, ইউটিউব চ্যানেলকে বলে বন্ধ করতে বলুন, ইউটিউব চ্যানেল বন্ধ হয় যেন।